আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশে। আর শুরুতেই শিরোনাম। ভোটের প্রচারণায় বিপুল জনসমাগম হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা না দেয়ায় প্রশ্ন বিশ্লেষকদের। কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। In Bangladesh's elections, the outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. যারা রেফারি ভূমিকায় থাকে তাদের একার পক্ষে সব করা সম্ভব হয় না। পলিটিক্যাল পার্টিগুলোকে সহায়তা করতে হয়। গণসংযোগে মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির শীর্ষ নেতাদের। কাল উত্তরবঙ্গের 3 জেলায় তারেক রহমানের জনসভা। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত, প্রতিশ্রুতি আমিরের। কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতাদের নির্বাচনী সমাবেশ। চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশুর মৃত্যু, 4 ঘন্টা পর উদ্ধার করল ফায়ার সার্ভিস। মানে খেলতেছে, 4টা দিয়ে সবাই খেলতেছে বাচ্চারা মিলে, তখন খেলতে গেলে গা থেকে ভরে যায়। মানে যখন নিয়ে আসছে মেডিকেলে তখন তো খুব মর্মান্তিক, আসলে তখনই তো ডেথ ছিল। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री, बांग्लादेश नेशनलिस्ट पार्टी की चेयरपर्सन बेगम खालिदा जिया के निधन पर यह सभा अपने पूर्व साथियों, उप मुख्यमंत्री सहित शोक व्यक्त करती है। খালেদা জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টে শোক বার্তা, নীরবতা পালন। দিল্লির কূটনীতিকরা পরিবার সরিয়েছে কিছু না জানিয়ে। গোটা পৃথিবীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণরা, আশা প্রধান উপদেষ্টার। সরকারি কর্মকর্তারা প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারায় হতাশা। নাগরিককে সরকারের কাছে আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সম্প্রচার ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত জটিলতা বাড়াবে, মত অংশীজনদের। অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের তাগিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। কেমন চলছে নির্বাচনের প্রচারণা? দলগুলোর বিশাল জনসমাগম ও প্রতিশ্রুতি কতটা মন জোগানোর খোরাক হচ্ছে ভোটারদের? বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত দলগুলোর প্রচারে প্রাধান্য পেয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। তরুণ ভোটারদের আগ্রহী করতে নীতি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। ভোটারদের মন জয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন দলীয় প্রধানরা। এসব সমাবেশে লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে দলের প্রতি ব্যাপক আগ্রহ বা সমর্থন। নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্ধারিত প্রতীকে ভোট দিতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান একাধিক জনসভায় তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগেভাগে কেন্দ্রে যাওয়ার আহ্বানের বিপরীতে কেন্দ্র দখল করতে গেলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। প্রচারণার এসব কৌশলকে খুব উঁচু মানের বলতে চান না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি রাজস্ব নিয়ে আলাদা আলাদা প্রতিশ্রুতি আছে, কিন্তু তাতে বাস্তবায়নের কোনো কাঠামো নেই। যেতে পারবে কি পারবে না, বা বেহেশতে যাওয়ার টিকেটের অফার ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এটাই নির্বাচনী প্রচারণার একটা বড় বিষয় হয়ে আছে। তো এই জন্য আমি বললাম আর কি, এবারে নির্বাচনী প্রচারণায় পলিসি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে কম। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। হয়তো তার 10-15 মিনিট আগে একজন ভোটার কেন্দ্রে ঢুকতে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কেন্দ্রে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হাত ভেঙে দেওয়া অথবা অন্য কোনোভাবে আঘাত করার কথা বলা, এটাও কিন্তু আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার
ভায়োলেশন। সো এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হয়তো একজন আরেকজনকে অ্যাটাক করছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক সংস্কার, বৈষম্যহীন অর্থনীতি গঠনে কি পরিবর্তন করবে সে বিষয়গুলো থাকতে পারত নেতাদের কণ্ঠে। দুর্নীতি নিয়ে দুপক্ষের বক্তব্যের বিষয়েও মত দেন বিশ্লেষকরা। জামাত যদি প্রকৃতই মনে করে বিএনপি একটা দুর্নীতিগ্রস্ত দল, তাহলে জামাতের আমির বিএনপির নতুন চেয়ারম্যানের অফিসে যে নতুন করে বলেন কেন যে আমরা জাতীয় সরকারে কাজ করতে চাই। জুলাই অভ্যুত্থানের একটা বড় চাওয়া ছিল প্রশাসনিক সংস্কার, পুলিশি ব্যবস্থার সংস্কার, কিন্তু সেই সব বিষয়ে কোনো পরিবর্তন ঘটবে এমন কোনো কর্মসূচি বিএনপি বা জামাত দিতে পারেনি। এখন যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমার ধারণা এগুলো রাজনৈতিক দলের যে ইশতেহার হবে সেই ইশতেহারের অংশ হবে। তবে আমাদের দেশের ইশতেহারের এটা সবখানেই থাকে, আমাদের দেশেও আছে। ইশতেহারের একটা বড় দুর্বলতা হচ্ছে এটা ওনারা কবে করবেন, কখন করবেন, টাইম ফ্রেমটা নাই। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে মানুষ যা আশা করেছিল তা বাস্তবায়নের দায়িত্ব পাবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক দল। জনগণের সেবায় সেসব বাস্তবায়নে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা। বিএনপি বলেছে স্বাস্থ্য খাতে তারা 5% জিডিপির 5% বরাদ্দ দিবে। জামাত সাথে সাথে বলেছে আমরা 6 থেকে 8% বরাদ্দ দিব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দল নয়, জনগণের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানান, নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, দেশের 4টি জায়গায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরুদ্দিনের সাথে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, সিইসির সাথে নির্বাচনের প্রস্তুতি ও পলিসি নিয়ে আলোচনা করেছেন তারা। উৎসব মুখর ভোট নিয়ে কমিশনের মতো তিনিও আশাবাদী বলে জানান। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. নির্বাচন কমিশন সচিব জানান, রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে জানতে চেয়েছেন। দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স, ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসের আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশড আস গুড লাক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বিএনপি ও জোট প্রার্থীরা জোরে সোরে চালাচ্ছেন প্রচারণা। বুধবার ঢাকার সব আসনেই গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সবাই। নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। আবার বিভিন্ন আসনে রয়েছে প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগও। রাজধানীর মতিঝিলে নির্বাচনী মিছিল করে বিএনপি সমর্থকরা। মিছিলে অংশ নেয় শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও শাহবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এর আগে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী পথসভা করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে একটি পক্ষ। তিনি আশ্বাস দেন, নির্বাচনের আগে ও পরে বিএনপি দেশকে শান্ত রাখবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ঢাকা 16 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন ও ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং এই এলাকাতে
হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, একটি সম্প্রীতির সমাজ আমি গড়তে চাই। রাজধানীর ওয়ারী ৩৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান ইশরাক হোসেন। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারির পরে তখন তো আমি আর প্রার্থী থাকবো না, যাই হোক, কিন্তু আমি আপনাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য যে উদ্যোগটা নিয়েছি সেটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সকালে তেজগাঁও শিল্পাঞ্চলে প্রচারণা চালান ঢাকা 12 আসনে বিএনপি জোট প্রার্থী সাইফুল হক। বলেন, কালো টাকা ছড়িয়ে ব্যানার ছিঁড়ে নির্বাচনে প্রভাব বিস্তারের অপচেষ্টা চলছে। নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে ভোটারদের। নানা জায়গায় হুমকি দিচ্ছেন, এক ধরনের সন্ত্রাস তৈরি করবার একটা তৎপরতা আছে, আর কালো টাকার ছড়ানোর একটা লক্ষণ ইতিমধ্যেই আমার কানে এসছে। পাইকপাড়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, মানুষ সহিংসতা চায় না, সবাই নিরাপদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুষ্ঠু একটা নির্বাচন নিরাপদ যেন হয় সবার জন্য, এবং যেই জায়গাগুলোতে নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে সেগুলোতে ইমিডিয়েট অ্যাকশন যেন দেখা যায়, ভিজিবল। গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। ঢাকার 4 নম্বর আসনে অলিগলি ঘুরে নির্বাচনী প্রচারণা চালান তানভীর আহমেদ রবিন। এলাকার সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তার। ঢাকা 11 আসনে দিনরাত গণসংযোগ করেন এম এ কাইয়ুম। এ সময় নাগরিক সংকট দূর করে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এই অঞ্চলের মানুষ বিএনপিকে যতবার সুযোগ পেয়েছে ভোট দিয়েছে, এবং বিএনপির মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন গ্যাসের সাপ্লাই নেই, মানুষ খুবই কষ্ট করছে। আমি কমিটমেন্ট করছি যে গ্যাস সহ অন্যান্য সমস্যাগুলি সমাধান করব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে আগামীকাল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। দীর্ঘদিন পর প্রিয় নেতার রাজশাহী সফরে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের এই সমাবেশ ঘিরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর এই 3 জেলার বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণ ঘটবে প্রত্যাশা নেতাদের। সমাবেশ থেকে এই অঞ্চলের ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। পদ্মা শীত মৌসুমে নেই নদীর প্রমত্তা রূপ, বুক জুড়ে জেগেছে নতুন নতুন চর। সেই চরে কৃষকের নতুন ফসলের বুনন। এই পদ্মার বুকেই গড়ে উঠেছে রাজশাহী। লালন দীর্ঘদিন ধরেই পদ্মাপাড়ের মানুষকে নদী পারাপার করাচ্ছেন। দেখেছেন চরের মানুষ, নদীভাঙ্গা বাসিন্দাদের সংগ্রাম। নির্বাচনের উৎসব তাঁকেও ছুঁয়ে যায়। খানিকটা রাজনীতি সচেতন লালনও অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষায় তারেক রহমানের বক্তব্য শোনার। বললেন, কেবল প্রতিশ্রুতি নয়, সেসব বাস্তবায়নের অঙ্গীকার চান তিনি। তারেক রহমানের চাওয়া একটাই, দেশ যেন সুস্থ থাকে, দেশে দুর্নীতি না থাকে, দেশে চাঁদাবাজ না থাকে, দেশের সঠিকভাবে দেশ চলে। আজ দেখেন দেশে প্রচুর দুর্নীতি, রাস্তাঘাটে অটোলে মানুষ বাড়িতে চিন্তায় হয়েছে, বা মনের নিরাপত্তা নেই, তার নিরাপত্তা দিতে হবে। সাধারণ মানুষের জীবন জীবিকা উন্নত করার লক্ষ্য নিয়েই বিএনপির আগামীর পরিকল্পনা। তা তুলে ধরতে আর বাস্তবায়নের সুযোগ পেতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দেশ জুড়ে ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতারা জানান, সমাবেশে 3 জেলার 13টি সংসদীয় আসনের দল মনোনীত প্রার্থীকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। বাংলাদেশের মানুষ দেখেছে কাদের দ্বারা দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং সকল উন্নয়ন সুনিশ্চিত করতে পারবে। রাজশাহীর সমাবেশ শেষে তারেক রহমান যাবেন নিজ পিতৃভূমি ও সংসদীয় আসন বগুড়ায়। সড়কপথে যোগ দেবেন নওগাঁর নির্বাচনী সমাবেশে। 91 নির্বাচনে রাজশাহী অঞ্চলের 39টি সংসদীয় আসনের মধ্যে 35টিতেই জয় পেয়েছিল বিএনপি, 2001-এ 38টিতে। এবার আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 39টি আসনের সবকটিতেই জয় পেতে চায়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজশাহীতে লেগেছিল উন্নয়ন আর অগ্রগতির ছোঁয়া। গেল 17 বছর যা ছিল অবহেলিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই রাজশাহীতে আগমন নেতাকর্মীদের আরও বেশি উজ্জীবিত করেছে, প্রত্যয়ী করে তুলেছে, আর স্থানীয় জনগণের মধ্যে বেড়েছে অনেক প্রত্যাশাও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, রাজশাহী। নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও। বিকেলে মিরপুরে মহিলা সমাবেশে দলটির আমির বলেছেন, ভোটে জিতলে তার দল কর্মক্ষেত্রে নারীর
সমতা নিশ্চিত করবে। এদিকে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনজোয়ার দেখে ভয় পেয়ে একটি দল পেশি শক্তি ব্যবহার করছে। একই অভিযোগ করেছেন জোটের অন্যান্য প্রার্থীরাও। 70 বছরের প্রবীণ ভোটার দেশের এ যাবৎ সবগুলো নির্বাচনের সাক্ষী। রাজনৈতিক পালাবদলে দল আর নেতাদের ইশতেহার দেখেছেন অনেক, কিন্তু ভোটের পর সেই সবের বাস্তবায়ন দেখেননি। একই অভিজ্ঞতা খেটে খাওয়া আরো অনেকের। দেখছি তো যেটা দেখা যায় এটাই তো দেখলাম, করে তো যাবে, কেউ তো করে না, ইহরে না। তারা উপরে উঠতে পারলেই মনে করেন তারা লাগুর কাছে পাওয়াই যায় না। গরিবের ফ্যাসিলিটি কেউই দেয়, কিন্তু ইলেকশনের আগে মানুষের মুখে বহুত কিছু বলে, তোমার এটা করে দেবো, তোমার ওইটা করে দেবো, এই এলাকা উন্নত করে দেবো। আবারও ভোটের ডামাডোল। পাড়া মহল্লার অলিগলিতে দিন রাত চলছে নির্বাচনী প্রচারণা। ঢাকা 15 আসনের কাফরুল এলাকায় জামায়াতে ইসলামীর জনসংযোগ। দলটির আমির নিজেই এই আসনের প্রার্থী। ভোটারদের বলছেন জয়ী হলে ড্রেনেজ সমস্যা ও অন্যান্য অসঙ্গতি নিয়ে কাজ করবেন। এখানে কোনো ভালো মেডিকেল ফ্যাসিলিটি নাই, আমরা এইগুলা ঘুরে ঘুরে দেখছি, আর আমরা ভবিষ্যতের জন্য রূপকল্প তৈরি করছি। আল্লাহ সুযোগ দিলে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, তাও আমরা জানপ্রাণ দিয়ে রাষ্ট্রের ট্রেজারি থেকে আমানতদারির সাথে এটা করব। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, কর্মক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে কাজ করবে, আর তা নিশ্চিত করবে জামায়াত। ক্ষমতায় গেলে নারীর শতভাগ নিরাপত্তার দায়িত্ব জামায়াত নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম গুদারাঘাট 6তলা মসজিদের এলাকায় গণসংযোগ করেন। বলেন, জোট বিজয়ী হলে প্রথম দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। 11 দলের পক্ষে জনজোয়ার দেখে ভয় পেয়ে পেশি শক্তি ব্যবহার করছে প্রতিপক্ষ। 11 দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কমলাপুর রেল স্টেশন এলাকায় ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী গণসংযোগে গিয়ে প্রতিশ্রুতি দেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বন্ধ করবেন তিনি। অবকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এর আগে ঢাকা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধানের অঙ্গীকার করেন তিনি। পারাবাড়ি হচ্ছে, কিছুটা আমাদের মহিলা কর্মীদেরকে থ্রেট করা হচ্ছে, নির্বাচনের মাঠে আমাদের লোকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে এই মার্কায় ভোট দিলে পরবর্তী সময় ঘরে ফিরতে পারবে না, একই বয়ান করা হচ্ছে। ঢাকা 12 আসনের তেজতুরি বাজার রোডে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাধারণ ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ করেন তিনিও। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকা থেকে আমি চাঁদাবাজ মুক্ত করব। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু মিসবার মৃত্যু হয়েছে। রাত 9:45 দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে 30 ফুট গভীর একটি নলকূপের গর্তে পড়ে যায় 4 বছরের শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। কূপের গভীরতা যাচাই এবং শিশুটির অবস্থান শনাক্ত করে মাটি কেটে উদ্ধার করা হয় তাকে। প্রায় 3 বছর এরকম পরে আছে, বর্তমানে এখনো 21 ফুট মতো আছে। ট্যাঙ্ক পরে গাছের মধ্যে ডিপোর গাছের মধ্যে ওইটা সরকারের গাছের মধ্যে ট্যাঙ্ক ঢুকিয়া কেন পড়ে গেছে। আমাদের চেষ্টা এবং স্থানীয় প্রশাসন, আর্মি সহ সবাই আন্তরিক প্রচেষ্টা, স্বল্প সময়ে আমরা উদ্ধার করতে পারলো, কিন্তু ছেলেটাকে মেডিকেলে এনে আমরা যখন ডাক্তার বললো যে ছেলেটা বেঁচে নেই। নির্বাচন ঘিরে সারা দেশে ব্যস্ত প্রার্থীরা নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে চালাচ্ছেন
প্রচার প্রচারণা, নানা প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকেই ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। শুনছেন ভোটারদের সমস্যার কথাও। সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও 1 আসনের তলানী বাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে নিরপরাধ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভারতবর্ষে চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে। কক্সবাজার 1 আসনে চকরিয়ায় এক পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ক্ষমতায় গেলে সাংবিধানিক সংস্কার সহ গণতান্ত্রিক কাঠামো সংস্কার করবে তার দল। গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে আমরা সাংবিধানিক সংস্কার সহ সমস্ত গণতান্ত্রিক কাঠামো আমরা সংস্কার করব, যাতে করে ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় দুর্নীতিবাজ ও অসৎ লোকের হাত থেকে দেশ রক্ষায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। চুরি ডাকাতি দুর্নীতি অসৎ লোকের হাত থেকে দেশটা বাঁচানোর জন্য যেহেতু এখানে সৎ লোক আছে তাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। একটি দল জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করছে বলে অভিযোগ করেন খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এই যে জান্নাত জাহান্নামের তত্ত্ব নিয়ে জনগণ হাজির হয়েছে, আমরা বিশ্বাস করি যে এটি নির্বাচন এবং রাজনীতিকে ধর্মের অসৎ ব্যবহার এটি বন্ধ করতে হবে। দিনাজপুর 6 আসনে প্রচারণায় ডাক্তার AZM জাহিদ হোসেন নির্বাচিত হলে স্থানীয়দের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন। নাটোর 2 আসনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এদিকে কুমিল্লার দেবিদ্বারে সমাবেশে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, দেশের মানুষ 17 বছরের নিপীড়নের পর নতুন এক নিপীড়নের শিকার হয়েছে। রংপুর 4 আসনের প্রার্থী আক্তার হোসেন অভিযোগ করেন, একটি দল পরিকল্পিতভাবে তার জোটের নারী কর্মীদের হেনস্থা করছে। যারা হেনস্থার ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা বিভিন্ন জায়গায় হামলার ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশের মানুষ 17 বছরের নিপীড়নের পর গত 17 মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। পাবনা 4 আসনে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল। নওগাঁ 6 আসনে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির। এ সময় মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তারা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছরে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন ভোলা 3 আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচিত হলে সুশিক্ষিত দেশ গঠনে তার সরকার কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। টাঙ্গাইল 8 আসনে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। এ সময় বেকারত্ব দূরীকরণ, নারীদের নিরাপত্তা বাড়ানো সহ রাস্তাঘাট উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। লক্ষ্মীপুর বাসালের জনগণের প্রার্থী লাল মাটির প্রার্থী, আর সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠ করা হয়েছে ভারতের পার্লামেন্টে। বুধবার দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের প্রয়াত সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লোকসভার অধিবেশনে স্পিকার ওম বিড়লা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠ করেন। এ সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও 6 জনের মৃত্যুতেও জানানো হয় শোক। এদিকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ভাষণের পর দেশটির উচ্চকক্ষেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠ করা হয়। শোক বার্তা পাঠ করেন রাজ্যসভার চেয়ারম্যান। ভোটে বড় ধরনের সহিংসতা হলে এর দায় অংশ না নেওয়ার রাজনৈতিক দলগুলোর, এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতীয় কূটনীতিকরা পরিবারের সদস্যদের দেশে পাঠালেও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কথা জানায়নি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। বলেছেন, চীনের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের খবর জেনেছেন পত্রিকা পড়ে। চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। কথার যুদ্ধে বিএনপি, জামায়াত, এনসিপি কেউ কাউকে ন্যূনতম ছাড় দিচ্ছে না। প্রচারণার 1 সপ্তাহ পর পররাষ্ট্র উপদেষ্টার মূল্যায়ন, অংশ নেওয়া দলগুলো দায়িত্বশীল আচরণ করছে।
ভোট ঘিরে বড় কোনো সহিংসতা হলে দায় অন্য কারো বলে মনে করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। নর্মালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে ঢাকা সহ বাংলাদেশের সব মিশনে কর্মরত কূটনীতিকদের পরিবার সদস্যদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় দূতাবাস। এ নিয়েও সরকারের অবস্থান জানান উপদেষ্টা। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। সিকিউরিটি নিয়ে কোনো কনসার্নের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন অথবা দিল্লি থেকে আমাদেরকে জানানো হয়েছে? না, তারা কোনো বিপদে আছেন এরকম কোনো কথা আমাকে কখনো বলা হয়। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকছেন জানালেও ভারতীয় কেউ থাকবেন কিনা তার স্পষ্ট জবাব দেননি তিনি। সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। দক্ষিণ এশিয়ার ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নেই, যে যে দেশ থেকে আসবে। অবশ্যই হয়তো কিছু স্ক্রুটিনি হতেই পারে, নির্বাচন অবজারভার না করে যদি অন্য কোনো কাজেও কেউ আসতে চেষ্টা করেন সেটা হয়তো হোম মিনিস্ট্রি এবং মিশনগুলো হোম মিনিস্ট্রির নেতৃত্বে দেখবে। মঙ্গলবার বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপনের খবর আগে জানতেন না বলে দাবি এই উপদেষ্টার। আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে। প্রয়াত ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব হিসেবে দেয়া নিয়োগ বাতিল হয়নি বলেও জানান তৌহিদ। তাকে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, হ্যাঁ, বহাল আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ডিজিটালাইজেশনের বেশিরভাগই হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে। এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বেই ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে শুরু হয়েছে 4 দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তা ভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেগুলো মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, এটা কথা, বাস্তবে দেখি না। এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। প্রধান উপদেষ্টার আশা, কেবল দেশে নয়, তরুণ প্রজন্ম পুরো বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের শক্তিকে পুরোপুরি কাজে না লাগাতে পারার হতাশাও ছিল ডক্টর ইউনূসের কণ্ঠে। ডক্টর ইউনূস 24-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, দেশে ইন্টারনেট বন্ধ করার পর তরুণরা বিক্ষুব্ধ হয়েছিল। শেষ পর্যন্ত একটা মহাশক্তিশালী সরকারকে পালাতে হয়েছে। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়েও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুঃখ করে বলেন, বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আমি বলছি, সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকার ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেন সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে যুগ প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের। মানুষের জন্ম হয়েছে সৃজনশীল জীব হিসেবে, তাই তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। পুলিশ জানায়, দুপুরে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণার আয়োজন করা হয়। দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও আগেই সেখানে উপস্থিত হয়ে চেয়ার দখল করে নেয় জামায়াত প্রার্থীর সমর্থকরা।
পরে বিএনপি প্রার্থী ও তার কর্মীরা সেখানে গেলে বসার চেয়ার না পেয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় জামায়াত ও বিএনপি নেতা কর্মীরা। এ সময় উভয় পক্ষের শতাধিক আহত হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। নির্বাচনী প্রচার চালানোর সময় ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীরা হাতাহাতিতে জড়ালো। স্থানীয়রা জানায় বুধবার সকালে ভোলা 4 আসনে চরফ্যাশন উপজেলার পৌর 6 নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মাবিয়া কামাল ও তার দুই ভাই সহ কয়েকজন কর্মীকে নিয়ে হাত পাখার প্রচার চালাচ্ছিলেন। সে সময় জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিনের সাথে তাদের বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুপক্ষ জড়ায় হাতাহাতিতে আহত হয় 5 জন। এই ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুপক্ষ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে ভোটারদের মধ্যে টাকা বিলি করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নুরুল ইসলাম সহ দলটির নেতাকর্মীরা ওই এলাকায় ভোট চাইতে যান। এ সময় ভোটারদের টাকা দেওয়ার ভিডিও ধারণ করে স্থানীয়রা। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি 500 ও 1000 টাকার নোট দেখাচ্ছেন। তারা দাবি করছেন ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা বিতরণ করেছেন। তবে জামায়াত নেতা রবিউল আলম দাবি করেন বিএনপির লোকজন টাকা বের করেছে, সেটি ভিডিও করে তাদের ফাঁসানো হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন প্রতিবাদ জানিয়ে বলেন, এর আগেও জামায়াত নেতারা ভোটারদের বিকাশে টাকা পাঠাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছে। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 4 দিন পর যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামিনপ্রাপ্ত বাগেরহাট ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার কারাগারে জামিনের নথিপত্র পৌঁছানোর পর দুপুর 2:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাদ্দামের 6 মাসের জামিন মঞ্জুর করেন। সাদ্দাম ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি ছিলেন। পরিবার ও কারাসূত্র জানায় 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি মামলায় গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সাদ্দামের স্ত্রী স্বর্ণালী ও 9 মাসের শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্যারোল না দিয়ে জেলগেটে মরদেহ দেখানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় 6 মাসের জামিন পেলেন তিনি। ভারতের মহারাষ্ট্রের দাদা খ্যাত রাজনীতিবিদ অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল 8টায় মুম্বাই বিমানবন্দর থেকে পুনের উদ্দেশ্যে রওনা হয় অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি। 45 মিনিট পর পুনের বারোমতি এয়ারপোর্টের কাছে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। 2 দফা অবতরণের চেষ্টার পর অজানা কারণবশত মাটিতে আছড়ে পড়ে ছোট বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন অজিত পাওয়ার, তার দেহরক্ষী আর পাইলট সহ মোট 5 জন। মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অজিত পাওয়ারের নেতৃত্বে নতুন রূপ পেয়েছিল ভারতীয় রাজনীতি। রাজ্যটির উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে শোকাবহে দেশটির রাজনৈতিক অঙ্গন। ইরানে হামলা চালাতে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ভূখণ্ড ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেই এমন আশ্বাস দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার 2 নেতার কথোপকথন হয়। এতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপের পদক্ষেপকে স্বাগত জানায় রিয়াদ। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে সংঘাত নিরসনে দুপক্ষ সমর্থন জানায়। ইরানের বিরুদ্ধে আকাশ ও জলসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয় সংযুক্ত আরব আমিরাত। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।